নমস্কার, ভ্রমণের ঠিকানা চ্যানেলে আপনাদের স্বাগতম। এর আগের ভিডিওতে দেখেছেন আমরা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে হাসিমারা এসেছিলাম এবং WBFDCর মালঙ্গি লজে স্টে করি। ওই দিনই আমরা কোচবিহার রাজবাড়ি ও মদনমোহন মন্দির ঘুরে দেখি। পরের দিন চিলাপাতা জিপ সাফারি করেছিলাম, তারপর ভুটান ঘুরে আসি। বিকালে অবশ্য জলদাপাড়া সাফারি করেছিলাম। এরপর থাকছে এই ভিডিওতে জয়ন্তী মহাকাল দর্শন ও তারপরে ডুয়ার্সের আমাজন অর্থাৎ সিকিয়াঝোড়ায় নৌকা সাফারি এবং পরের দিন ফার্স্ট মর্নিংয়ে চিলাপাতায় হাতি সাফারি। সমস্ত ডিটেলসে থাকবে এবং শেষে কত খরচা হলো সেটাও আমি তুলে ধরবো। তাহলে শুরু করা যাক। আজকে আমরা চলেছি জয়ন্তী, তারপর একটা হচ্ছে যে বোট সাফারি করবো, যেটা হচ্ছে সিকিয়াঝোড়া। অন্য রকমের হবে, সেটা আপনার সামনে তুলে ধরবো আপনাদের সামনে। ঘুরতে সময় বাজে সকাল 10টা। এখান থেকে জয়ন্তী 60 থেকে 70 কিলোমিটার মতো হবে। এই গাড়িতে আমাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। আমার লেফট সাইডটা ও রাজাভাতখা এরিয়া, আর এই রাইট সাইডটা হচ্ছে যেদিকে ড্রাইভার দাদা আছেন, এর এদিকটা হচ্ছে পুরো একদম চিলাপাতা রেঞ্জ। একটু জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি, আর গাছগুলো খুব বেশি বড় নয়, মোটামুটি ছোট গাছ, যেটা দেখে মনে হচ্ছে এখানে হাতির একদম আদর্শ জায়গা। এবং এখানে ড্রাইভার দাদার বক্তব্য নিয়ে রেগুলারই হাতি বেরোয়, রেগুলার সন্ধ্যার দিকে হাতির দেখা অবশ্যই পাওয়া যায়। এরকম একটা জায়গা যথেষ্ট অ্যাডভেঞ্চারাস, যেতে বেশ ভালোই লাগছে। রোডের সৌন্দর্য দারুণ, রাস্তা পরিষ্কার। NH-31 ধরে আগিয়ে এসে যেখানে রেল লাইনটা ক্রস হয়েছে তার একটু পরে আমরা জাস্ট আলিপুরের দিকে ডান দিকে বেঁকে গেলাম। এই বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের গেটে একবার এন্ট্রি করতে হয়। হ্যাঁ, আগে তো এখানে টাকা দিতে হতো, এখন টাকাটা যেহেতু ফ্রি, কোনো টাকা দেওয়ার ব্যাপার নেই। জাস্ট একবার এন্ট্রি করে, মানে কে যা কজন যাচ্ছেন, কি ডিটেলস, গাড়ির নাম্বার ডিটেলস সময় এন্ট্রি করে ঢুকতে হবে আপনাকে। এখন চলেছি পুরোটা বক্সা রেঞ্জের মধ্যে দিয়ে। গাড়িতে গান বাজছে, আজ কি রাত মজা হুসনে কা আঁখো সে লিজিয়ে। না আঁখো সে মজা নিচ্ছি, তবে প্রকৃতি দারুণ। বক্সা টাইগার রিজার্ভের গভীর অরণ্যের মধ্য দিয়ে যখন গাড়ি আগিয়ে চলেছে, মনে হচ্ছে এক রোমাঞ্চকর অভিযান। চারিদিকে বিশাল বিশাল গাছ, মাঝে মধ্যে ঝোপের ভিতরে নড়াচড়া। মনে হচ্ছিল কখন যে হরিণ না হয় বাঘ চোখে পড়ে। রাস্তার উপরে গাছগুলো ঝুঁকে পড়েছে, আর গাড়ির জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে মুখে লাগছিল, সাথে জঙ্গলের কাঁচা গন্ধ। এ যেন সিনেমার মতো এক থ্রিলিং জার্নি, শান্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল। এইভাবে আমরা জঙ্গল পার হয়ে জয়ন্তী মোড়ে এসে উপস্থিত হয়েছি জয়ন্তী। এখানে আমরা আবার এই সাফারি গাড়ি বুক করতে হবে। এই গাড়িতে আমাদের যেতে দেবে না, এই গাড়ি বুক করে, এই গাড়ি করে সাফারি হবে, জঙ্গল সাফারি এন্ট্রি করে আমরা যাব হচ্ছে মহাকাল। এখন চলেছি জয়ন্তী মহাকালের উদ্দেশ্যে। জয়ন্তী মোড় থেকে এই সাফারি জিপে করে আমরা চলেছি। সামনে কিছুটা গ্রাম, এরপর দূরে ভুটান পাহাড় দেখতেই পাচ্ছেন। এবার বাম দিকে বেঁকে গ্রাম্য পথ ধরে আগিয়ে জয়ন্তী রিভার বেডে নামবো। সমস্ত স্থানের একটি সামগ্রিক দৃশ্যপট আমি তুলে ধরার চেষ্টা করছি। হয়তো কিছুদিন পর এগুলো এখানে আর থাকবেই না। যাই হোক, এইভাবে চলতে চলতে হঠাৎ সামনে পড়ে এক বিস্ময়। শুকনো জয়ন্তী নদী, আর নদীর বুক জুড়ে ছড়িয়ে আছে সাদা নুড়ি আর পাথর, যেন প্রকৃতির নিজ হাতে এই শান্ত ছবির পটভূমি অঙ্কন করেছে। এর উপর দিয়ে জীবগুলো ধুলো উড়িয়ে ছুটে চলেছে। পিছন দিকে ভারতের সীমানাবর্তী বাড়িগুলি, আর সামনে মাথা তুলে দাঁড়িয়ে আছে ভুটানের সবুজ পাহাড়। শব্দহীন এই জায়গায় নুড়ি পাথরের উপর দিয়ে এগিয়ে চলা গাড়ির চাকার শব্দ কানে আসছিল। জয়ন্তী শুধু একটি জায়গা নয়, একটা অনুভূতি, যেখানে প্রকৃতি আপনাকে আহ্বান জানাবে একটু থেমে যাওয়ার জন্য, একটু নিঃশ্বাস নেওয়ার জন্য। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। একটু হালকা জল থাকলে আরও ভালো লাগতো। জল নেই, অনবদ্য এবং দারুণ দারুণ থ্রিলিং অনুভূতি হচ্ছে। পুরোটা জয়ন্তী রিভার বেল্টের উপর দিয়ে, পুরো নদীর উপর দিয়ে। এখানে এক জায়গায় এই যে জেসিপি গাড়ি দাঁড়িয়ে আছে, এর জন্য রাস্তার ব্লক আটকেছে, যাচ্ছি, পুরোটা তুলে ধরছি, দেখুন।
আমরা চলেছি শিবরাত্রির কিছু আগে। শিবরাত্রি উপলক্ষে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। দেশের নানা প্রান্ত থেকে প্রচুর সাধু এখানে এসে উপস্থিত হন। এই জন্য এখানটা অস্থায়ী ঘর ও দোকানে ভরে যায় এবং আমরা জয়ন্তী নদীর তীরে প্রায় ছোট মহাকালের উল্টো দিকে এসে উপস্থিত হই। গাড়ি থেকে নেমে ছোট অস্থায়ী বাঁশের রাস্তা দিয়ে জয়ন্তীর অন্য পারে যাই। এই ব্রিজ পেরিয়ে এপারটা পুরো ভুটান, এই ব্রিজ পেরিয়ে চলেছে। এরপর অল্প একটু পথ আগিয়ে এসে আমরা মহাকালের গেটে উপস্থিত হই। আরেকটি কথা, বয়স্ক মানুষরা অনায়াসে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না, শুধু একটু সময় নিয়ে হাঁটবেন তাহলেই হবে। এটি ছোট মহাকালের গেট। এখান থেকে আরও মোটামুটি 50-60টা সিঁড়ি উঠতে হবে, উঠলে ছোট মহাকাল। শিবরাত্রি উপলক্ষে প্রচুর সাধুদের সমাগম ঘটেছে এখানে। রাস্তা দেখছেন, বেশ অ্যাডভেঞ্চারাস। এটা কিন্তু ভুটানে আছি আমি। এই যে দেখুন, জয়ন্তী নদী বয়ে গেছে। এই জয়ন্তী নদী ভারতকার ভুটানকে এখান থেকে আলাদা করেছে। অর্থাৎ ওপারটা ভারত, এপারটা ভুটান। এটা শিবালিক রেঞ্জের মধ্যে পড়ে। এসে উপস্থিত হয়েছি জয়ন্তীর ছোট মহাকালে। মূলত পাহাড়ের গুহা অর্থাৎ কেভের মধ্যে মহাকাল অবস্থান করছেন। এখানেই সবাই পুজো দিতে আসে আর পুজো চলছে। বাবু সবাই নিজের মতো করে মনস্কামনা জানিয়ে নিচ্ছে। এই গুহাগুলোয় ভালো করে লক্ষ্য করে দেখুন, প্রচুর স্ট্যালাকটাইটস আর স্ট্যালাগমাইটস পাবেন, প্রচুর। দেখুন আস্তে আস্তে নেমেছে। আপনারা এই অংশটা দেখতে থাকুন। এই ফাঁকে কিছু কথা আমি বলে নিই। এই জয়ন্তী জায়গাটা খুব সুন্দর। এখানে আপনারা পাহাড় পাবেন, নদী পাবেন, জঙ্গল পাবেন এবং সাথে মহাকালও পাবেন। এখানে মোট 2টি মহাকাল আছে। একটি ছোট মহাকাল অর্থাৎ যেটা দেখছেন, আর অন্যটি বেশ কিছুটা উপরে 2 থেকে 3 ঘন্টা ট্রেক করার পর পাবেন, সেটি হলো বড় মহাকাল। হাতে সময় থাকলে, ট্রেক করার ইচ্ছা থাকলে বড় মহাকালে আপনারা যেতেই পারেন, অথবা যদি মনে হয় যাবো না, বক্সা একটি সাফারি করতে পারেন বিকালের স্লটে। এটাও না করলে আপনারা ডুয়ার্সের আমাজন অর্থাৎ সিকিয়াজোরা ঘুরে আসতে পারেন। এইভাবে একটা দিন এখানে দারুণ কাটবে। তবে আমি বলবো এখানে অনেক কিছু আছে, খুব ভালো হয় এই জয়ন্তী এলাকা একটি রাত্রি যাপন করলে। জায়গাটা মোটামুটি একটু ভালো করে ঘুরতে পারবেন। এই যে পিছনে উপরে উঠে যাওয়ার রাস্তাটা আছে, এখানে গেলে আপনারা একটি ঝর্ণার দেখা পাবেন। একটি ঝর্ণা আছে। আর এটি আগেই বলেছি ছোট মহাকাল। ভুটানেই কিন্তু এই মহাকাল। বড় মহাকালী বলুন, ছোট মহাকালী বলুন, সেটা ভুটানে। আমি এখন আছি ছোট মহাকালের সামনে। আর যদি বড় মহাকাল যেতে হয়, এই জয়ন্তীর পাশ ধরে রাস্তা আছে, সোজা ট্রেক করে আপনাকে যেতে হবে। বেশ অনেকক্ষণ লাগবে, মোটামুটি এখানকার বক্তব্য অনুযায়ী 2 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা মতো লাগবে। বড় মহাকালে আমরা যাইনি, ছোট মহাকাল ঘুরে আমরা ফেরার রাস্তা ধরি। তার আগে এই বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে কি ঘোরার জায়গা আছে, কত খরচা, কত টাইম লাগবে, সমস্ত তথ্য জেনে নেব আমাদের গাইড রিতেশ শর্মাদার কাছ থেকে। এটা তো পুরো বক্সা টাইগার রিজার্ভের মধ্যেই আপনারা আছেন। তো এখানে মোটামুটি 4টা জায়গা রয়েছে, 4টা ভিউ পয়েন্ট রয়েছে ঘোরার জন্য। যেমন একটা ভিউ পয়েন্ট যখন আপনারা এখন আছেন মহাকাল ভিউ পয়েন্ট, মেনলি এটা ভিউ পয়েন্টের জন্য জানা। আর একটা আছে কোর জঙ্গল সাফারি, প্রায় 25 কিলোমিটার জঙ্গল সাফারি রয়েছে, 2 ঘন্টা সাফারি করানো হয় জঙ্গলের ভিতরে। আর একটা হচ্ছে আপনার পুকুরি পাহাড়, পাহাড়ের উপরে ট্রেকিং রয়েছে, লেক রয়েছে, সেটা একটা মানে ট্যুরিজম অ্যাট্রাকশন প্লেস একটা। আর একটা আছে কোর জঙ্গল আর আপনার চুনিয়া জঙ্গল সাফারি, সেটাও জঙ্গল সাফারির মধ্যেই পড়ছে। সেটা আপনার 2 ঘন্টার সাফারি। সেটা স্লটের টাইম বলতে যেমন পুকুরি যেটা রয়েছে সকাল 6টা থেকে নিয়ে 3টে অবধি খোলা রয়েছে। আর মহাকালটা সারাদিনই খোলা রয়েছে। আর কোর জঙ্গল সাফারি যেটা আছে ওটা আপনি 3 টাইম, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, আর বিকাল 2টো থেকে 4টার মধ্যে হচ্ছে আপনার। রেটটা একটু যদি বলেন। কোর জঙ্গল সাফারি হচ্ছে 1750, পুকুরি হচ্ছে 1000, এই মহাকাল হচ্ছে 1600, আর ওই জুনিয়া জঙ্গল সাফারি হচ্ছে 1750। এর মধ্যে গাইড ফাইডের ব্যাপার আছে? হ্যাঁ, সব ইনক্লুডিং আছে। ইনক্লুডিং বলছেন? একটা গাড়িতে কজন মোটামুটি আসছে? 6 জন, ম্যাক্সিমাম 6 জন। আমার নাম হচ্ছে রিতেশ শর্মা, আমি এখানকার ইকো ট্যুরিজম গাইড।
কন্ট্যাক্ট করতে হলে 7319406299 এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এই জয়ন্তী আসার বেস্ট সময় সেপ্টেম্বর থেকে শীতকাল হয়ে এই টাইম পর্যন্ত। খুব গরমের সময় এখানটা অ্যাভয়েড করাই ভালো হবে, আর একদম বর্ষায় এই জয়ন্তী নদী জলে ভরে যায়, এদিকে আসতে পারবেন না, ওই টাইমটা অ্যাভয়েড করা ভালো হবে। এদিকে জয়ন্তী নদী, ওপারে ভুটান, আর নদীর গায়ে এখানে এই যে কালুদার হোটেল বলে, এটাকে কালুদার হোটেল বলে স্থানীয় লোকেরা, সবাই বললো খুব ভালো। তো এখানে আপাতত খেতে এসেছি লাঞ্চের জন্য, চলুন দেখি কেমন খাবার জায়গাগুলো। দেখুন এর মধ্যে নাকি খেতে হবে, দেখি তো একটু বেশ দারুণ দারুণ লাগছে। তরকারি দেখবেন, ভাত, এটা কিসের তরকারি বুঝতে পারছি না, একটা শাক, করলা ভাজা, আলু ভাজা, স্যালাড, এটা কড়াই দিয়ে একটা কিছু তরকারি, সম্ভবত মাছের কিছু একটা আছে, এটা চিংড়ি মাছ দিয়ে কিছু একটা তরকারি বুঝতে পারছি না, কাগজি লেবু, এটা একটা তরকারি, ডাল, এত কিছু ফ্লেভার দিয়ে এই হলো থালি। এটা হচ্ছে রেট 100 টাকা। এটা হচ্ছে যেখানে খাওয়া দাওয়া করলাম, এই হোটেল বোনান্তে, এই এখানের ক্যাশ কাউন্টার, কালুদার স্থানীয় নাম সবাই বললে চিনবে, কালুদার হোটেল। এখানে আসবেন, জয়ন্তী যখন আসবেন, আপনারা কিছু করেন আর না করেন, আমার এই অনুরোধ থাকবে একটিবার এই হোটেলে খেয়ে দেখুন, ফাটাফাটি খাবার দাবার, রেট যা কিছু দেখালাম, রেট 100 টাকা, থালি সিস্টেম। এরপর বিভিন্ন ফোন নাম্বার যদি আসতে হয় তার জন্য ফোন নাম্বার এনে দিয়েছেন, আমি ডিসপ্লেতে ফোন নাম্বার দিয়ে দেবো। দারুণ, মানে আমি বলবো এখানে যদি আসেন আপনারা, কোথাও খান না খান, যেখানে থাকেন এখানে খেয়ে দেখুন, মনে সত্যি সত্যি ভালো লাগবে। এই হোটেল বোনান্তে শুধু খাবারের ব্যবস্থা নেই, হোমস্টের ব্যবস্থাও আছে। আমি কার্ড দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু আছে, কথা বলে নেবেন, থেকে খেয়ে খুশিতে ভরে যাবেন। আর সবচেয়ে বড় কথা, উল্টো দিকে জয়ন্তী নদী, পুরো জয়ন্তী রিভারটা দেখতে পাবেন এখান থেকে। পার্কিংও আছে সাফিসিয়েন্ট দেখছি, দারুণ। তো জয়ন্তীতে যদি আপনার কাছে এসে থাকতে হয়, অন্যতম একটি নির্ভরযোগ্য ঠিকানা হোক এই বোনান্তে। এখন এসেছি সিকিয়াঝোড়া, এটাকে বলে ডুয়ার্সের আমাজন। সিকিয়াঝোড়া বায়োডাইভার্সিটি পার্কের এটা হলো গেট, আর এর পাশেই টিকিট কাউন্টারটি অবস্থিত। ভিতরে প্রবেশ করলে বাম দিকে জলের ওপরে এই আই লাভ সিকিয়াঝোড়া এই সেলফি পয়েন্টটি পেয়ে যাবেন। যদিও এখানে যাওয়ার রাস্তা কিন্তু বর্তমানে ভেঙে গেছে। আর এই হলো টোটাল পার্কটি, আকারে কিন্তু খুব ছোট, তেমন সুন্দর নয়। একটা ব্রিজ করা আছে, এদিকে দেখতে পারেন, এই ব্রিজে করে আমরা ওইদিকে ওই জঙ্গলের দিকটা একটু যেতে পারেন হেঁটে। এক প্রান্তে জঙ্গলের দিকে এই সরু খালে বোটিং এর ব্যবস্থা আছে, এখানে বোটিং কিন্তু বেশ ভালো। আরেকটি তথ্য দিতে পারি, এই যে গার্ডেনটি হচ্ছে, এটি বাটারফ্লাই গার্ডেন, আর এখানে বিভিন্ন রকমের প্রজাপতির নাম, তার ফ্যামিলি, তার সায়েন্টিফিক নেম, তার বৈশিষ্ট্য, কালার, সমস্ত কিছু এখানে লেখা আছে প্রজাপতি চেনার জন্য, জানার জন্য। দারুণ প্রচেষ্টা। এই সিকিয়াঝোড়ার ভিতরে একটা ফুড স্টল আছে, এখানে বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন। এই দোকানটা 63, এটা হচ্ছে সিকিয়াঝোড়ার মধ্যে, পুরোপুরি এটা অপারেট হয় স্বনির্ভর দল দ্বারা। সিকিয়াঝোড়া এই যে স্পটটা আছে, উনি দেখাশোনা করেন, উনি সর্বেসর্বা। তো একটু ওনার থেকে একটু সবটা ডিটেলসে জেনে নেব। সকাল 10টা থেকে, গরমকালে একটু দেরি করে বন্ধ হয়, ওই ধরুন 5:30 বেজে যায়। আর শীতকালে তাড়াতাড়ি বন্ধ হয়, ওই ধরুন 4টের দিকে, 4টে 4:30 দিকে বন্ধ হয়ে যায়, কিন্তু খোলা হয় 10টা থেকে। আর যদি কারো বোটিং করতে ইচ্ছে হয়, কিন্তু বোটিং করার সময় 3টের মধ্যে ঢুকতে হবে লাইনটা। একটা বোটে কজন, বোটিংয়ের জন্য চার্জ কত? একটা বোটিংয়ে যাবে 20 জন, বোটিংয়ের চার্জ হলো 60 টাকা, আর এন্ট্রি 20 টাকা, এই নিয়ে হলো 80 টাকা। 80 টাকা। আর বোটিংয়ে করলে কি বন্য প্রাণী দেখার সম্ভাবনা আছে কেমন, বা সেই সম্বন্ধে? বন পাওয়া যায় বলে আপনাদের মতন লোক আসছে দেখতে। আমাদের এখানে এসে ঘুরে যাবেন, ডুয়ার্সের অ্যামাজনকে দেখে যাবেন। ঝোড়া এই স্পটে এই যে পিছনে ঘরগুলি দেখছেন, এই যে পিছনে ঘরগুলি, এগুলি থাকার জন্য ওপেন করে দিচ্ছেন। আর এখানে থাকলে অ্যাডভান্টেজ, এনারা যেটা বলছেন, বন্য প্রাণী হিসাবে হাতির দেখা 100% হবে, এবং রুমে বসে, রুমে শুয়ে আপনি হাতি দেখতে পারবেন। বলছেন নাকি এই এই এলাকাগুলো হাতি আসে মাস্ট, প্রায় নিত্যদিনের সমস্যা, নিত্যদিন এখানে হাতি আসে। আর হাতি যদি আটকানোর জন্য এরা এই যে তারগুলো যাচ্ছে, তার থেকে ইলেকট্রিকের তার ঝুলিয়ে দেন, যার ফলে হাতি আর এইদিকে ক্রস করে আসবে না। এখানে আমরা দেখতেই পাচ্ছেন এই এলাকাটা, তার সত্ত্বেও যে বিস্তীর্ণ ফাঁকা এলাকা, তৃণভূমিটা আছে, ওখানেও প্রচুর হাতির দেখা পাবে। তো দারুণ হবে, আশা করি এটাও মাথায় রাখতে পারেন। তাহলে চলুন আমার সঙ্গে আমাজনে, দেখুন আমাজন কেমন। না না, সে আমাজন নয়, ডুয়ার্সের আমাজন।
এই বোটে চড়ে উঠেছি, আমরা যাবো হচ্ছে একটা নৌকা একসঙ্গে 22 জন করে সাফারি হয়। দেখুন প্রচুর জন আছেন। দেখুন ডুয়ার্সের আমাজনে চলেছি, নৌকার একদম সামনে বসে আছি, তার সামনে জল, খুব বেশি চওড়া নয়, খুব সরু নদীটা। একদিকটা দেখতে পারেন কারেন্টের ইলেকট্রিকের তার দিয়ে আছে, কারণ হচ্ছে ওদিক থেকে প্রচুর হাতি আসে, সেগুলোকে আটকানোর জন্য ইলেকট্রিক বৈদ্যুতিক প্রবাহ থাকে, একটু শক লাগলেই হাতি ওখান থেকে পিছিয়ে যায়। বক্সা টাইগার রিজার্ভের গভীর অরণ্যের মাঝে বয়ে চলা শান্ত জলের ধারা হলো সিকিয়াজোড়া। নৌকায় চড়ে এখানে প্রবেশ করলে মনে হবে আপনি জাদুর জগতে প্রবেশ করেছেন। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, নাম না জানা পাখিদের কলতান আর হালকা জলের শব্দ, সাথে বনজ গন্ধ মনকে বারবার উস্কে দেয়। হয়তো এখনই সামনে কোনো বন্যপ্রাণীর দেখা মিলতে পারে। সব মিশিয়ে এই অভিজ্ঞতা কিন্তু ভাষায় প্রকাশ করা বেশ কঠিন। আর পার্কটি যেমনই হোক, নৌকা ভ্রমণটি কিন্তু ভ্রমণ পিপাসীদের জন্য না মিস করার মতো একটি স্থান। একবার দেখলেই কিন্তু প্রেমে পড়ে যাবেন। বিভিন্ন জায়গায় হাতির পায়ের ছাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ নিশ্চিত রূপে হাতি এখানে জল খেতে আসে, কিন্তু এখনো পর্যন্ত চোখে কিছু দেখতে পাইনি। অনেক জায়গায় যেখানে যেখানে খাড়িগুলো ভিতরে ঢুকে গেছে, পরিষ্কার হাতি আসে, হাতি জল খায়, এটা আইডেন্টিফাই করতে পারছি। এটা যেহেতু বক্সা জঙ্গল, এই বক্সার জঙ্গলের রেঞ্জ বক্সার মধ্যেই পড়ে, যেখানে নাকি বাঘ, হাতি, বাইসন, হরিণ সমস্ত কিছুই আছে। তো যে কোনো মুহূর্তে আসতেই পারে, যদি ভাগ্য থাকে দেখা পাওয়াটা কিছু ব্যাপার নয়। এই পিছনটা এখানটা সীমানা বলে, এই সীমানা পর্যন্ত এসে এখানে সাফারি শেষ, এরপর আবার ব্যাকে যাব। এখান থেকে যদি আরও ভিতর দিকে ঢুকতে চান তাহলে মাঝিকে বা ওখানে আরও এক্সট্রা 20 টাকা করে দিতে হয় পার হেড। এই সিকিয়াঝোড়া, এই যে জলটা আছে, মূলত এটা পশু পাখিদের জল খাওয়ানোর জন্যই জলটাকে বেঁধে আটকে রাখা হয়। সুতরাং এখানে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু একটু সন্ধ্যার দিকে হলে মনে ভালো হয়। আর আমাদের ভাগ্য দেবী অত সুপ্রসন্ন নয়, আমাদের কপালে হয়তো হলো না, কিন্তু অন্য রকম এই ডুয়ার্সের মধ্যে একটি জঙ্গল সাফারি, অন্য রকম স্বাদ। টিকিট মাত্র 60 টাকা, আর ঢোকার জন্য এক্সট্রা 10 টাকা, 20 টাকা, এই হলো টিকিট। অবশ্যই আসুন, ভালো লাগবে, খারাপ লাগবে না, করতেই পারেন ডুয়ার্সের একটা পার্ট হিসাবে। এখানে আমরা ডুয়ার্সের আমাজন সিকিয়াঝোড়াকে বিদায় জানিয়ে হাসিমারা ফেরার রাস্তা ধরি। ফেরার পথে ড্রাইভার দাদা অর্থাৎ তাপস দা আমাদের এই কালকুট ফরেস্ট বস্তি সংলগ্ন এলাকায় দ্য প্রিটি লঞ্চে নিয়ে আসেন। এখানে নাকি ব্র্যান্ডেড চা পাওয়া যায়। নিজেদের মতো কেনাকাটা করি, তারপর সোজা হাসিমারা। আর হ্যাঁ, সন্ধ্যে 6টার আগে আমরা এলিফ্যান্ট সাফারি বুক করে নিয়েছিলাম। এটা মাথায় রাখবেন, যেদিন সাফারি করবেন হাতি, তার আগের দিন 6টার আগে আপনাদের বুক করতে হয়। খরচা এখানে মাথাপিছু 1000 টাকা। গুড মর্নিং। আজকে তৃতীয় দিনের সকাল। আজ আমরা মূলত একটি এলিফ্যান্ট সাফারি করব, যে সাফারিটা হবে চিলাপাতা জঙ্গলে। গতকাল সন্ধ্যায় একবার আমরা গেছি, গিয়ে কোদালবস্তি এন্ডে গিয়ে আমরা ফর্ম ফিল আপ করে রেডি করে এসেছি। আজকে এখন সকালের সাফারির সময় আমাদের আবার যেতে হবে ওখানে, কারণ ওখান থেকে আমাদের যে গাইড তাকে ওখান থেকে তুলে আনতে হবে। তারপর সাফারি হয়ে গেলে আবার ওই গাইডকে আমাদের রেখে আসতে হবে ওখানে। এটা কিন্তু চরম একটা, আমার ভালো লাগলো না ব্যাপারটা, এটা ঠিক বলে মনে হলো না। এই যে কোদালবস্তি ইকো ট্যুরিজম সেন্টার, এর পাশে এই যে আর্মি চেকপোস্ট প্লাস হচ্ছে এখান থেকে যাবতীয় টিকিট দেওয়া হয়। আবার আমাদের এলিফ্যান্ট সাফারি করার জন্য মালঙ্গি লজ প্রায় 3 থেকে 4 কিলোমিটার হবে। এই রাস্তা আমাদেরকে এখানে আসতে হলো। এখানে এসে এদেরকে টিকিট দেখাতে হবে, আবার যেগুলোর পর ফর্ম ফিল আপের ডকুমেন্ট দেখাতে হবে। এরপর এখান থেকে গাইড তুলে তারপর আমরা যাব যেখানে সাফারি হয়। এখানে হাতি সাফারির স্লটটা দেখুন, সকাল 6:30, 7:30, 8:30। আপনি অ্যাট এ টাইম ম্যাক্সিমাম 4 জনই সাফারি করতে পারবে। সাফারি করার জন্য আপনাকে যে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম পাবেন আপনি এই উল্টো দিকে, এই যে জেরক্স আর টি শপ, এখান থেকে পাবেন। এখানে আপনাকে পার ফর্ম 5 টাকা দিয়ে কালেক্ট করতে হবে। আর জঙ্গল সাফারি যখন করবেন অবশ্যই মাথায় রাখবেন, যেহেতু রুল চেঞ্জ হয়েছে, যতজনই করেন প্রত্যেক জনের অবশ্যই ডকুমেন্টের জেরক্স সঙ্গে করে আনবেন, না হলে এখান থেকে টাকা দিয়ে করাতে হবে। এখানটাকে বলে NEC ওয়াচ টাওয়ার, অর্থাৎ নর্থ ইস্টার্ন করিডোর ওয়াচ টাওয়ার। এখান থেকেই হাতি সাফারি হয়। এটা হচ্ছে মালঙ্গি লজের পিছন দিয়ে যে রাস্তাটা, মালঙ্গি নদী ক্রস করে আমরা এলাম, ওখানেই এসে এই ওয়াচ টাওয়ারে
এখান থেকে এই যে হাতি ছাড়া হয়, চাপার জায়গা করা আছে, আর ওখানে ওই যে একটু ওয়াচ টাওয়ার বানানো আছে। আপাতত একটু ওয়াচ টাওয়ার ওয়েট করবো, হাতি এলে হাতিতে উঠবো। এনইসি ওয়াচ টাওয়ার থেকে সামনের বিস্তীর্ণ অংশের নয়নাভিরাম দৃশ্য এটি। এই অংশেই এলিফ্যান্ট সাফারিটি হয়। এই গ্রাসল্যান্ডে নিজস্ব রাজকীয় ভঙ্গিমায় হাতিটি ফিরে আসছে, অর্থাৎ হাতিটি প্রথম স্লটে সাফারিতে গিয়েছিল। প্রথম স্লট হচ্ছে সকাল 6:30টায়। এরপর আমরা যাব হাতির পিঠে জঙ্গলে। আমাদের সাফারি শুরু হবে সকাল 7:30-এ আর শেষ হবে 8:30টায়। তারপর 8:30তেই শেষ স্লট আছে। আমরা চলেছি এলিফ্যান্ট রাইড, এলিফ্যান্ট সাফারি। আর জঙ্গলটা চিলাপাতা, জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো একদম গ্রাসল্যান্ডের মধ্য দিয়ে আমরা চলেছি। অনেক কিছু দেখার আশা নিয়ে, মনে অনেক আশা নিয়ে আমরা চলেছি। দেখা যাক কি দেখতে পাই। কোদালবস্তি এলাকার এনইসি ওয়াচ টাওয়ার থেকে করা এই হাতি সাফারি একটি অসাধারণ অভিজ্ঞতা। ঘন সবুজ আর উঁচু নিচু তৃণভূমি, সাথে পাখির কলকাকলি পরিবেশটিকে একদম জীবন্ত করে তোলে। সাফারির সময় হাতি, হরিণ, ময়ূর, বিভিন্ন পরিযায়ী পাখি, গন্ডার ও বাইসন চোখে পড়েছিল। এই অভয়ারণ্য প্রাণীদের একটি নিরাপদ আশ্রয়স্থল। এখানে প্রাণীরা নিরাপদে বিচরণ করতে পারে। যারা প্রকৃতি ও বন্য প্রাণ ভালোবাসেন তাদের জন্য এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। পুরো অন্যরকম অ্যাডভেঞ্চার। হাতির পিঠে তিস্তার তোরসা নদী পার হয়ে আমরা চলেছি। দারুণ অনবদ্য অনুভূতি। হ্যাঁ, টাকাটা অবশ্যই পার হেড 1000 টাকা। ঠিক আছে। পূর্বে একটা গন্ডার আর বেশ কিছু হরিণ, ময়ূর তো প্রচুর আছে, প্রচুর দেখেছি। বিস্তীর্ণ সবুজ তৃণভূমিতে হাতির পিঠে বসে আছি, আর অকুতভয় 3টি বাইসনের ধীর গতিতে পদক্ষেপ। বেশ লাগছিল দেখতে। এই সময়ে মাউন্টের নির্দেশে হাতিটিও থেমে গিয়েছিল। তা সত্ত্বেও বাইসনগুলো কিন্তু তৃণভূমির মধ্যে হারিয়ে গেল। এর কিছু পরেই সামনে একটি বয়স্ক গন্ডার দেখতে পেলাম। গন্ডারটি যেন আমাদের চ্যালেঞ্জ জানাচ্ছিল, যাতে আমরা আর না অগ্রসর হই, অথবা যদিও অগ্রসর হই তাহলে কিন্তু সে সম্মুখ সমরের জন্য তার খড়গ সহ প্রস্তুত আছে। এই সব দেখতে দেখতে আমরা পাশ কাটিয়ে ফেরার রাস্তা ধরি। ফেরার পথে কিছু খণ্ডচিত্র আপনাদের জন্য তুলে ধরলাম। আর এই ফাঁকে আমি খরচাটাও একটু বলে দিই। আমরা 8 জন ছিলাম। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে 3তে আপ ডাউন সহ আমাদের 8 জনের পড়েছিল 15,200 টাকা। হোটেল খরচা আমি 2200 টাকা করে ধরলে 3 দিনের 3টে রুম 19,800 টাকা। টোটাল আমাদের গাড়ি ভাড়া লেগেছিল হচ্ছে 10,500 টাকা। জঙ্গল সাফারি খরচা হয়েছিল 4,800 টাকা। 2 দিনের এলিফ্যান্ট সাফারি খরচা হয়েছিল 8,000 টাকা। আর খাবার খরচা হয়েছিল 9,600 টাকা। আর অন্যান্য খরচা আরো 1000 টাকা ধরে রাখলাম। সব মিলিয়ে 68,900 টাকা, অর্থাৎ 8 দিয়ে ভাগ করলে হয় 8,612 টাকা করে পার হেড খরচা হয়েছিল। আপনারা যদি বয়স্ক মানুষের কেউ সঙ্গে থাকে সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। দেখুন, হাতির সমান উঁচু করে এখানে ওটার জায়গা করা আছে। বয়স্ক মানুষ হলেও হাতি সাফারিতে কোনো সমস্যা নেই। ভাবেন জঙ্গলে আসবো, জঙ্গলে এসে বন্যপ্রাণী দেখবো। বন্যপ্রাণী দেখার জন্য আমি তো 100% রেকমেন্ড করছি এলিফ্যান্ট সাফারি করবেন। এলিফ্যান্ট সাফারি করলে সত্যি বলছি অনবদ্য। আমরা যেমন প্রায় 10 হাত দূর থেকে বন্যপ্রাণী দেখেছি, প্রায় যেমন ধরুন গন্ডার। এখনও মালঙ্গি লজ থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বিদায়, ডুয়ার্সকে বিদায় জানিয়ে আমাদের গন্তব্য শেষ করছি।
আমরা এরপর যাব কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আলিপুরদুয়ার থেকে 3:15 ছাড়বে, আমরা উঠবো হাসিমারা থেকে। হাসিমারা ট্রেনটা আসবে ঠিক হচ্ছে 4টে, তারপর বর্ধমান হয়ে ওটা কলকাতা ঢুকবে। কলকাতা ঢুকবে মানে হচ্ছে কলকাতা নয়, শিয়ালদা ঢুকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।